অনেকদিন পর নিখোঁজ হওয়া মামাতো বোন রিফাকে অর্ধনগ্ন অবস্থায় একটা ব্রিজের নিচে অচেতন অবস্থায় পেলাম। অর্ধনগ্ন বলার কারণ রিফার শরীরের জামাকাপড় ঠিকঠাক নেই, ছেঁড়া এবং কিছুই ঠিক নেই। গত পরশুদিন থেকে রিফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রিফা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, খুব সাদামাটা এবং খুব ভালো মনের একটা মেয়ে। ওর সাথে এত খারাপ কিছু হবে তা কখনো কল্পনা করিনি। রিফাকে নিখোঁজ হওয়ায় মামি অসুস্থ হয়ে পড়েন। মামা সেই কবেই পটল তুলেছে। সংসারের সকল দেখাশোনা মামি নিজে হাতে একা করেন। পরিবারের বাবা একজন খুঁটিস্বরূপ। রিফাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। রিফার অবস্থা খুব একটা ভালো না। টেনশনে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। রক্ত লাগবে, ওষুধ লাগবে, ইত্যাদি সব আমার করা লাগবে। আমি ছাড়া এসব করার মতো আপাতত কেউ নেই। নিজের কাজ ফেলে রেখে অন্যের কাজ করে দেওয়ার মতো পৃথিবীতে মানুষ এখন বিরল। আমি হসপিটালে ওয়েটিং রুমে বসে থেকে সময় পার করছি। কখন কী ম্যানেজ করি। গত 3 দিন ধরে চোখে ঘুম নেই। এক প্রকার ঘুমানোর সময় পাচ্ছি না। ঘুম পেলে ঘুম হবে না। কি থেকে কি হয়ে গেল আমি এখনও ঠিক বুঝে উঠতে পারছি না। রিফা সকালে কলেজের উদ্দেশ্যে বের হলে দুপুরে আর বাড়ি আসে না। প্রতিদিন দুপুরে বাড়ি ফিরে আসে। অন্য কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকলে সেটা বাড়িতে অবশ্যই বলে যায়। কিন্তু সেদিন সন্ধ্যা হলেও তবু রিফা বাড়ি ফিরল না। মামি চরম টেনশন করতে লাগলো। রাত 8টা নাগাদ আমি খবরটা জানতে পারি। ততক্ষণে সকল আত্মীয় বাড়ির খোঁজ নেওয়া হয়ে শেষ। এখন শুধু সময়ের অপেক্ষা ছাড়া আমাদের হাতে আর কিছু করার নেই। পুলিশকে ইনফর্ম করলে কোনো লাভ হবে না। পুলিশ 24 ঘন্টার আগে কোনো নিখোঁজ ব্যক্তির জন্য সুবিধা দেন না। তাদের মতবাদ লোকটা হয়তো আত্মীয়র বাড়িও যেতে পারে, অথবা এমন কোনো পজিশনে আছে যে আপনাদের সাথে যোগাযোগ করার কোনো সময় পাচ্ছে না। হয়তো কিছুক্ষণ পর সে ফোন করে বলবে আমি অমুক জায়গায় আছি, আসতে একটু লেট হবে, অথবা কোনো বান্ধবীর এক বাসায় থাকবে। আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তো আমরা আমাদের কাজ করবই। আমি সহ বিশেষ করে মামি থানায় গিয়েছিলাম। পুলিশের এমন কথায় মামি ওই ইয়ং পুলিশ অফিসারের পায়ে ধরে বলল, স্যার আমার মেয়েটাকে এনে দিন, ও ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই। মামি অবশ্যই কেঁদেই ফেললেন। কয়েকজন পুলিশও কেঁদে দিল। কারো কষ্টে যদি আমাদের মনে কষ্ট লাগে তবে আমাদের কষ্ট অন্যদের কষ্ট লাগবে না। ওই ইয়ং পুলিশ অফিসারের মাথা থেকে টুপি খুলে মামিকে বলল, আপনি শান্ত হন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। এমনকি ডিউটি বাদে আমরা আপনার মেয়েকে খুঁজতে থাকব। পুলিশ অফিসারের কথায় অনেকটুকু আশ্বাস পেলাম। সব পুলিশ এক না। সকল পুলিশদের দেশের জন্য এক একটা সোনার দ্বীপ। রিফার প্রেমিক আছে এমন নজির আমার চোখে কখনো পড়েনি। রিফার এমন গোপন শত্রু আছে এটা হয়তো রিফা জানেই না। রিফাকে খুঁজে পেয়ে আর পুলিশকে ইনফর্ম করিনি। শুধু শুধু নিজেদের ছোটো করার কোনো মানেই হয় না। রিফাকে বাড়িতে আনা হলো। রিফা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ। সারাদিন রুমে অন্ধকারে বসে থাকে, রুম থেকে বের হয় না, কারোর সাথে কথা বলে না। রিফার এমন অবনতি দেখে মামি শুধু চোখের জল ফেলে। রিফার এই অঘটনের পর থেকে প্রতিদিন ওদের বাড়ি যাওয়া হয়। একমাত্র মা ছিল নানুর একমাত্র মেয়ে, আর মামা ছিল একমাত্র ছেলে। মা আর মামার মাঝে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু ইদানিং মা কেমন যেন মামিদের কথা শুনতে পায় না। যদি মামিদের বাড়ি যাওয়ার কথা বলি মা কেমন তেজে ওঠেন। অফিস থেকে ফিরে সন্ধ্যার একটু পরে বেরোচ্ছিলাম। মা তখনও বলল, রোজ রোজ তোর ওই বাড়িতে যেতে হবে কেন? আমি মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে বললাম, কোনো প্রতি উত্তর পেলাম না। বাবা সোফায় বসে পেপার পড়ছেন। মা আমাকে ফলো করে আমার খবর নেই, এটা আমি বুঝতে পারলাম। কোনো কথা না বলে বাসা থেকে বের হলাম। রাত নেমেছে অন্ধকারে। কেউ জ্বেলেছে শালক, শত মানুষ নিদ্রায় আছে, কারো কারো চোখে পড়ে না পলক। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ বাক্য দুটি মনের মাঝে উকি দিল। কথা সত্য, মানুষ জনম বোঝা বড় কষ্ট। আমি হাঁটছি রিপার বাড়ির উদ্দেশ্যে। ঘুটঘুটে অন্ধকার রাত। রাস্তায় নিয়ন আলো নেই। এই রাস্তায় কোনো আলোই নেই। কেন নেই আমি জানি না। আমার ইচ্ছে হলো না আলো না থাকার কারণটা জানতে। আমি হাঁটছি শুরু করলাম আগের মতো। ফিনফিনে বাতাস বয়ে যাচ্ছে পূর্বে। রাস্তার আশেপাশে বাড়ি থেকে গুনগুন করে ছোট ছেলেমেয়েদের পাঠ্য বই পড়ার ধ্বনি উচ্চারিত হচ্ছে। আমি মুখরিত শব্দে মাথা লয়ে হাঁটছি। আমার কিছু সময়ের জন্য ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করলো। ছোটবেলার মতো করে জোর জোরে বই পড়তে ইচ্ছে হলো, পাঠ্য বই। রিফার বাড়িতে ঢুকে দেখি মামি চেয়ারে হেলান দিয়ে বসে আছে। চোখের কোণে বেদনার জল। সারাদিন একবার হলো আমি এই বাড়িতে আসি, আর কেউ আসে না বলে মনে হয় না। মামি আমাকে দেখে এগিয়ে এলো। চোখের জল মুছে কিছু বলতে চাইলো, কিন্তু পেরে উঠলো না। হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি আশ্বস্ত করার ভাষা হারিয়ে ফেললাম। অজান্তে আমার চোখের জল জমতে শুরু করলো। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কিছু খেয়েছেন? মামি ভাঙা গলায় বলল, ওকে রেখে খাই কী করে? সারাদিন কিছুই মুখে তুলে না। আপনি শান্ত হন
আমি দেখছি। এক প্লেট খাবার নিয়ে রিফার রুমে ঢুকলাম। রুমের ছিটেফোঁটা আলো নেই, আবছায় দেখলাম কেউ একজন দেওয়ালে পিঠ ঘেঁষে বসে আছে। ঘরের বাতি জ্বালিয়ে দিতে রিফা আমার দিকে তাকালো। আমাকে দেখে তার কোনো ভ্রুক্ষেপ হলো না। রিফার সামনে বসে বললাম, কিরে কিছু খাচ্ছিস না কেন? এভাবে চলতে থাকলে তো মরে যাবি। রিফা মুখ ফিরিয়ে বলল, আমি আবার বললাম, কি হলো তোর? দেখ না, যা হয়েছে সব ভুলে যা। মনে কর তোর জীবনে গত কয়েকটা দিন ছিলই না, দেখবি সব ঠিক হয়ে যাবে। রিফা চোখ মুছে নীরব গলায় বলল, সব চাইলেই কি সহজে ভোলা যায়? কিছু জিনিস তো বারবার মনের গহীনে বসে থাকে। রিফা তাচ্ছিল্য করে হাসে, হাসতে হাসতে হাতের নখের দিকে তাকিয়ে বলে, আমি তো মরেই গেছি, নতুন করে আর কি মরবো? আমার বেঁচে থাকার আত্মাও মরে গেছে, তাই বেঁচে থাকা আমার জন্য একটা যুদ্ধ। আমি আশাহত কণ্ঠে বললাম, দেখ পাগলামি করিস না, জীবন এখনও কিছুই শেষ হয়নি, সবে শুরু। একটা নারীর সতীত্ব হরণের চেয়ে বড় ক্ষতি তার জীবনে আর কিছু থাকতে পারে না। এরপর যদি তুমি বলো কিছুই হয়নি, তবে তুমি ভুল, তোমার ভাবনা ভুল। রিফা একটু থেমে আবার বলল, আমার বিয়ের বয়স হয়নি এমন না, অনেক সম্বন্ধ আসছে। তুমি কি বলতে চাও এরপরে আর কোনো সম্বন্ধ আসবে না? আসবে না, কারণ এলাকায় খারাপ খবর রটিয়ে দেওয়ার মানুষের অভাব বিরল। আমি কথা ঘুরিয়ে বললাম, তুই কি কাউকে চিনতে পেরেছিস? না। আচ্ছা, এখন খেয়ে নে। রিফা কুটুম্বিক করে বলল, আমার একটা কথা রাখবে? হ্যাঁ বল। রিফা একটু চিন্তিত হয়ে বলল, তুমি আর আমাদের বাড়িতে এসো না, লোকে খারাপ বলবে। তুমি না আসলে আমি খাবো, সব ঠিকঠাক করব। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভাতের প্লেট রেখে উঠে দাঁড়ালাম। একটু দাঁড়িয়ে বললাম, কেন, উল্টোপাল্টা কিছু করছিস নাকি? রিফা আবার হাসলো, হেসে বলল, আত্মহত্যা মহাপাপ, আর যাই হোক আমার থেকে এটা কখনোই হবে না। সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে বসলাম। মা কাঁচের গ্লাসে পানি খেয়ে বলল, রিফা আত্মহত্যা করেছে, ইচ্ছে হলো বাড়ি যেতে পারিস। মায়ের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার মাথায় কিছুই বিষয়টি যাচ্ছে না। এত বড় ঘটনার পর মা স্বাভাবিক আছে কীভাবে? মনে পড়ল রিফার বলা কথাটা। আমি রিফার বাড়ির উদ্দেশ্যে তটস্থ হয়ে রওনা দিলাম। রিফার বাড়ির সামনে ছোটোখাটো একটা জটলা, লোকের ভিড় ঠেলে ভিতরে ঢুকলাম। ভিতরে যে আমার চোখ কপালে, মামি একটা মাদুরে শুইয়ে রাখা হয়েছে। রিফা পাশে বসে নিশ্চুপ আছে। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। আমি কিছুই বুঝতে পারছি না। মা আমাকে মিথ্যে বললো কেন? মারা গেছে তো মামি, তাহলে মা কেন রিফার কথা বলল? লোকের ভিড় আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। রিফা চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না, কাঁদছেও না। রিফার আপন বলতে ওর মা ছাড়া কেউ নেই, তবু রিফা কাঁদছে না। রিফার এই অভিনব চরিত্রের সাথে আমি এই প্রথম পরিচিত হলাম। কোনো সন্তানের পক্ষে মা বাবার মৃত্যু শান্ত থাকা সম্ভব বলে আমি জানি না, কিন্তু রিফার কাণ্ড আমি বাস্তবিক প্রমাণ। মামি গলায় ফাঁস দিয়েছেন, এখানে পুলিশ কেস আছে। পুলিশ বাড়ির উপর এসে হাজির। টাকা পয়সা দিয়ে পুলিশকে দমাতে পারলাম না। পুলিশ পোস্টমর্টম করবে। পুলিশের সাথে অহেতুক তর্ক করে লাশ নেই, পোস্টমর্টম করার জন্য মামির লাশ নিয়ে গেল। ততক্ষণে কবর খননের কাজ শেষ হয়েছে। লাশ আসতে যাতে যত দ্রুত সম্ভব দাফন কার্য শেষ করতে পারি। রিফা আগের মতোই হৃদয়ন্ত হয়ে বসে আছে। মনে কোনো ওর মাঝে কোনো চিন্তা নেই। ও একটা ছোট্ট শিশু। কয়েক ঘন্টা বাদে মামির লাশ বাড়িতে এসে পৌঁছালো। রিপোর্টে কয়েকদিন পর দেবে। মামির লাশ দেখে রিফা কোনো কান্নাকাটি করছে না, বরং আগের মতো শটাং হয়ে বসে আছে। মামির জানাজা নামাজ আদায় করে তার শেষ কাজ সম্পূর্ণ করে রিফার বাসায় আসলাম। পাশের বাসার চাচিরা রিফার মাথায় তোল দিয়ে শুয়ে রেখেছেন। একটা প্রবাদ আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রিফার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। ও পরপর কয়েকটা ভয়ঙ্কর শোক খেয়েছে, যা হয়তো জীবনে কল্পনাও করিনি। হঠাৎ আমার মনে পড়লো মা বাবার কথা। আচ্ছা, সারাদিনের মধ্যে মা বাবা একবারও রিফার বাড়িতে আসলো না কেন? কথাটা মনে পড়তে মাথার মধ্যে চড়াত করে উঠলো। এত বড় একটা কাহিনী হয়ে গেল, তবুও তারা এই বাড়িতে আসলো না। বিষয়টা বেশ ভাববার। আমার মন উথাল পাতাল করছে। মা বাবাকে নিয়ে মনে হাজারো প্রশ্ন। মা বাবা কেন এলো না? মামি খুন হওয়ার পিছনে মা বাবার কোনো হাত নেই তো? না, আমি আর ভাবতে পারছি না। যত ভাবছি ততই মাথা হ্যাং হয়ে যাচ্ছে। কিন্তু আমার মাথা হ্যাং হলে চলবে না। এর নিখুঁত সমাধান আমাকেই বের করতে হবে। খুনির পেছনে আসল কি রহস্য লুকিয়ে আছে? রিফা বিছানায় শুয়ে আছে। আমি মাথা ঠান্ডা করে রিফার পাশে যেয়ে বসলাম। রিফা আমার উপস্থিতি টের পেয়ে উঠল। আমি রিফার দুই বাহু ধরে জিজ্ঞাসা করলাম, মামি মারা যাওয়ার পিছনে কারণ কি বল? গতকাল আমি মামির সাথে কথা বলেছি, মামি এমন কিছু যদি করতো তবে অনেক আগেই করতো, কিন্তু এখন এসব কি হয়ে গেল? বল, রাতে কি হয়েছে? রিফা চুপ হয়ে আছে, আমার কথার কোনো উত্তর দিচ্ছে না। আমি ওকে শক্ত করে ধরে বললাম, চুপ করে থাকিস না, বল কী হয়েছে? কিসের জন্য মামি আত্মহত্যা করলো? রিফা ছোট্ট করে উত্তর দিল, জানি না। আমি ওর ছোট্ট উত্তর নিয়ে তুষ্ট থাকতে পারলাম না, তাই আবার বললাম, না জানলে চলবে না, তোকে জানতে হবে, তুই জানিস। প্লিজ বল, প্লিজ রিফা, ছোট ছোট শব্দ করে বললাম।
আমি শুধু দেখলাম মা ফ্যানের সাথে ঝুলে আছে। রিফা আর কিছু বলল না, কিন্তু ব্যর্থ হলো। বলার আগে কান্নায় ভেঙে পড়লো। আমি আর জোর করলাম না, এমনিতে অতিরিক্ত মানসিক চাপে আছে মেয়েটা। সকাল পর্যন্ত আমি রিফার সাথেই থাকলাম, বাড়িতে যাইনি। অথচ মা বাবা কেউ আমাকে ফোন করলো না। কি আজব ব্যাপার! আমি বাসা থেকে 10 মিনিটের জন্য বের হলেও মা 5বার ফোন করে, অথচ আর সারাদিন বাসার দিকে তাকাইনি, তবু মা ফোন করলো না। বাবা মার প্রতি আমার সন্দেহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে মামি মারা যাওয়া সাধারণ খুন নয়, এর পিছনে কারো হাত আছে। সেই হাতটা কার? আমার মা বাবার নয় তো? আজ অফিসে গেলাম না, বাইরে থেকে খাবার এনে রিফাকে খাইয়ে আমি খেলাম। একজন মারা গেছে, তাই তার শোকে সবাই মারা যাওয়া বোকামি ছাড়া কিছুই নাই। আর এতে বলে কোনো ফায়দা নেই। বিশ্বনবী বলেছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করো, কান্নাকাটি নয়। কারণ আল্লাহ যার হায়াত যতটুকু রেখেছেন, তার এক ন্যানো সেকেন্ডও বেশি কেউ বাঁচতে পারবে না। রিফাকে একা বাসায় রেখে যাওয়া রিস্ক। মেয়ে মানুষ একা বাসায় থাকাটা খারাপ দেখায়, তাই ভাবলাম আমাদের বাসায় নিয়ে যাই। মা বাবাকে কী বলবে সেটা আমি ভাবলাম না। আমি আমার মতো অটুট থাকলাম। রূপাকে সাথে নিয়ে বের হলাম। রিফা বাসায় একটা তালা ঝুলিয়ে দিলাম। রিফা আমার সাথে সাথে যাচ্ছে, কোনো প্রশ্ন করছে না। আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোনো কিছুতে রিফার মাথা ব্যথা নেই। রিফাকে সাথে করে বাসায় ঢুকলাম। মা দরজা খুলে হতবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু মায়ের এই অনশন বেশি সময় স্থায়ী হতে দিলাম না। রিফাকে গেস্ট রুমে বসিয়ে রেখে মায়ের সামনে এলাম। আমি কোনো রকম ভঙ্গিমা ছাড়া মাকে বললাম, মা, এসবের মানে কি? তুমি আমাকে মিথ্যে বললে কেন? মারা গেছে মামি, তুমি বললে রিফা। কেন মা, কেন মিথ্যে বললে? আর যেই মারা যাক, ওই বাড়ির লোকজন তো তোমার আপন রক্ত। তবে তুমি কিভাবে পারলে একটিবার ওই বাড়ি না যেয়ে? আমি একটু স্থির হয়ে বললাম, আমি জানি মামির মৃত্যু অস্বাভাবিক, এটা কোনো সাধারণ মৃত্যু নয়, আর পেছনে কারো না কারো হাত আছে। আর সেই হাতের মালিক তুমি না তো? মা চমকে উঠল, বিদ্যুৎ শক খাওয়ার মতো চমকে উঠল। কোনো কিছু মাটি থেকে যেভাবে ওঠার সময় যেমন উথাল ফাতাল, ঠিক তেমনই মায়ের চোখ দুটো অঙ্কুরিত করে উঠল। এই অস্বাভাবিক চমকানোর পিছনে হয়তো লুকিয়েছে কোনো এক খুনির আসল মুখোশ। কিন্তু সেটা কে? মা স্বাভাবিক হয়ে আমাকে ধমক দিয়ে বলল, কী আজে বাজে বকছিস? সকালে একজন আমাকে ফোন করে বলল রিফা মারা গেছে, তাই তোকে আমি এই খবরটা দিছি। এর বেশি কিছু জানি না। আমি ততস্থ হয়ে বললাম, তাহলে তুমি ওই বাড়িতে একবারও গেলে না কেন? ওটা তো তোমার বাড়ি, তোমার আপন রক্ত। মা চটে গিয়ে বলল, একজন নষ্টা মেয়ের জন্য আমার মনে কোনো মায়া নেই, তাই যাইনি। আর যাইনি বলে যে আমরা খুনি, এটা কিছু প্রমাণ করে না। আমি এর চেয়ে বড় অবাক হচ্ছি তোর কথা শুনে। তুই কি আমার ছেলে নাকি অন্য কারো? তুই ছেলে হয়ে বাবা মার উপর অভিযোগ তুলছিস? তোর লজ্জা করে না? এই তোকে শিক্ষা দিয়েছি, তোমরা যা শিক্ষা দিয়েছো তাই শিখেছি, কিন্তু এখন তোমাদের উপর সন্দেহের চোখ না বসিয়ে পাচ্ছি না। তোমাদের উপর সন্দেহ করায় মুখ্য কাজ। মা আরও রেগে গেল, রেগে চোখ লাল করে বলল, তোর যা ইচ্ছা কর, তবে এই অপমেকে আমার বাড়ি থেকে বের কর। কী হয়েছে, এত চেঁচামেচি করছে কেন? দুপুরে বাবা সাধারণত বাসায় আসে না, কিন্তু আজ হঠাৎ কেন এলো জানি না। কথা বলতে বলতে বাবা ভেতরে ঢুকলো। আমার মেজাজ বিগড়ে আছে, কখন কি করব কিছু বুঝে উঠতে পারছি না। মা আবার বলল, তোমার ছেলেকে বলো ওই অপয়া নষ্টার মেয়েকে আমার বাসা থেকে বের করতে। বাবা কিছু না বলে রুমে চলে গেল। চেঁচামেচি শুনে রিফা দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আমি লম্বা পায়ে হেঁটে যেতে রিফার হাত ধরে গেটের দিকে যেতে লাগলাম। একবার আর চোখে মায়ের দিকে তাকিয়ে দেখলাম মায়ের মুখে স্নান হাসি, জিতে যাওয়ার হাসি। কিন্তু আমি তো মাকে জিততে দিব না। রিফাকে সাথে নিয়ে কাজী অফিসে বসে আছি। কয়েকটা ফ্রেন্ডকে ফোন করলাম, সাক্ষী দরকার। ওরা আসলেই বিয়ে সম্পন্ন। তাছাড়া বাকি কাজ সব রেডি, এমনকি আমাদের স্বাক্ষরও করা শেষ। কাজী সাহেবও যদি এটাতে নারাজ, তবে রাজি করেছি। রিফা কিছু বলছে না, যা বলছি তাই করছে। বন্ধুদের সাক্ষরতা আমাদের বিয়ে মজবুত ও এক বাঁধনে বাঁধতে সাহায্য করলো। আবারও রিফাকে সাথে করে নিয়ে বাসায় আসলাম। তবে রিফা এবার বাইরেই কেউ নেই। রিফা আমার স্ত্রী, ওকে নষ্টা বললে এই বাড়িরে সম্মান মাটিতে মিশে যাবে, কারণ রিফা এই বাড়ির বউ। রিফাকে বিয়ে করছি এই কথা মাকে বলতে মা রেগে জ্বলে উঠল। বললেন, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। আজ থেকে আমাদের কোনো ছেলে নেই। বাবা কোনো মতে মাকে শান্ত করে ঘরে নিয়ে গেলেন। আমিও মাথা গরম করলাম না, কারণ এই বাড়ি ছেড়ে কোথায় যাওয়া ঠিক হবে না। চারিদিকে শত্রু লেপ্টি আছে। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। রিফা চুপচাপ থাকে, তেমন দরকারি কথা বলে না। মা আমার সাথে রিফার সাথে কথা বলে না। টেবিলে খাবার থেকে যে যার মতো খেয়ে নেয়। আমার এক ক্লোজ বন্ধু ছোট্ট ভাইয়ের বার্থডেতে আমাকে ইনভাইট করলো। রিফাকে বাড়িতে একা একা বোর হয়ে যায়, তাই ভাবলাম ওকে নিয়ে যাই। অনেক দিন বাদে রিফা হালকা সেজেছে, বেশ ভালোই লাগছে। বন্ধুদের ওয়াইফের সাথে রিফাকে পরিচয় করিয়ে দিলাম। আমি একপাশে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। রিফা ওদের সাথে টুকটাক কথা বলছে, হাসছে। হঠাৎ অপরিচিত একজন মানুষ আমার কাঁধে হাত দিয়ে আস্তে করে বলল, ভাই একটু সাইডে আছেন। লোকটার কথায় প্রচুর রহস্যের গন্ধ পেলাম। ফিসফিস কথা বলার মানে রহস্য। তাই বন্ধুদের থেকে একটু দূরে গিয়ে লোকটার সাথে মিট করলাম। উনি কোনো রকম সৌজন্যতা ছাড়াই বললেন, ভাই কয়দিনের জন্য নিয়েছেন? আমি অবাক হয়ে বললাম, মানে কি বলতে চাচ্ছেন? লোকটা হেসে বলল,
ভাই ন্যাকামো কইরেন না, আপনার সাথে যে মেয়েটা এখানে এসেছে তাকে কয়েকদিনের জন্য ভাড়া করে এনেছেন। আমি লোকটার কথা শুনে অবাক হলাম। তবে রিফা যে আমার পরিচিত এবং আমার স্ত্রী তা গোপন রেখে তার কথায় তাল দিলাম। যদি কোনো সত্য জানতে পারি, এই তো অল্প কয়েকদিনের জন্য। কিন্তু ভাই, আপনি মেয়েটাকে কীভাবে চেনেন, আর আপনার কি দরকার? লোকটি অপূর্ণ কণ্ঠে বলল, বেশ কয়েকদিন আগে আমার বন্ধুরা এই মেয়েটাকে 3 দিনের জন্য ভাড়া করেছিল। আমাকে বলেছিল আসতে, কিন্তু আমি আসতে পারিনি। না আসে যা মিস করেছে ভাই, আপনি তো সব বুঝতে পারছেন, যেহেতু মেয়েটার সাথে আছেন কয়েকদিন। বন্ধুরা যখন ছবি দেখালো তখন আমি সত্যি খুব আফসোস করলাম। তারপর থেকে এই মেয়েকে খুঁজছি। এই মেয়েটিকে আমার চাই, যত টাকা লাগুক। লোকটার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এসব কি শুনলাম? তাহলে রিফা কি একজন দেহ ব্যবসায়ী, আর ওর নিখোঁজ হয়ে যাওয়া ঘটনা কি শুধু নাটক? মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি যেন অন্য কোনো গ্রহে আছি। আশেপাশে কোলাহল আমার কান অবধি পৌঁছাতে ব্যর্থ। স্লো সাউন্ডে মিউজিক বাজছে, সেটা আমি অস্পষ্ট শুনছি। মাথার মধ্যে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করলাম। মনে হচ্ছে মাথায় কেউ বাড়ি দিয়েছে। আমি হন্তদন্ত হয়ে আর চোখে রিফার দিকে তাকালাম। রিফা আশেপাশের সাথে বেশ ভালোই মানিয়ে দিয়েছে। রিফার দিকে তাকাতে আমার বেশ ঘৃণা হচ্ছে। আমি নিজেকে সাবধানে সামনে নিয়ে অপরিচিত লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কাছে কোনো ছবি আছে? মানে ওই মেয়েটা আর আপনার বন্ধুদের একসাথে ওঠা এমন কোনো ছবি? লোকটা ভাবুক দৃষ্টিতে বলল, আমার কাছে নাই, তবে আমার বন্ধুর কাছে হয়তো থাকতে পারে। আমি তটস্থ হয়ে বললাম, আপনি কি কোনোভাবে ম্যানেজ করে দিতে পারেন? লোকটা বিরক্ত বলে বলল, ভাই আপনি মেয়েটাকে ভাড়া করেছেন, আপনার মেয়াদ শেষ হলে তার সাথে আর আপনার কোনো সম্পর্ক নেই, তাহলে এত জেনে কী লাভ? আপনি আর কয়দিন মেয়েটাকে রাখবেন সেটা বলেন। আমি মিনত স্বরে বললাম, ভাই দরকার আছে, আমি আরও বেশি কয়েকদিন রাখবো না, খুব শীঘ্রই ছেড়ে দেব। আপনি যদি ছবিগুলো ম্যানেজ করে দিতেন তবে আমার উপকার হতো। লোকটা আমার বিরক্ত হলো। তার মুখের ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে সে আমার কথায় তুষ্ট নয়। আচ্ছা, ছবি না হয় ম্যানেজ করে দিলাম, কিন্তু এর পিছনে কারণটা কি একটু তো। আমি লোকটা পরপর অনেক মিথ্যা বলে সত্যটা বের করার চেষ্টা করছি, তাই আর একটা মিথ্যে বললাম। আসলে ভাই কী হয়েছে, ভাড়া করার সময় তার মালিক আমার কাছ থেকে তুলনামূলকভাবে ডাবল টাকা নিয়েছে, কারণ মেয়েটি নাকি একদম নতুন, একদম ব্যবহার হয়নি। কিন্তু এখন যদি আমি কোনো প্রমাণ দিতে পারি যে মেয়েটা পূর্বে ব্যবহৃত, তবে আমার কিছু টাকা ফেরত আসবে। আমি কথাগুলো বলে আমার নিজের দিকে তাকালাম। কি অদ্ভুত ব্যাপার, আমি এত সুন্দর গুছিয়ে মিথ্যে বলে যাচ্ছি, অথচ আমার মনে হচ্ছে এটা একদম সত্যি কথা। একবারও মনে হচ্ছে না আমি যা বলছি তার সব মিথ্যে। নিজের উপর বুদ্ধি রেখে আমি নিজেই ভাবাতুর মনে হারিয়ে গেলাম। লোকটা আমার সব কথা বিশ্বাস করছে, একদম বিশ্বাস করার মতো কথাগুলো। লোকটা ফিক করে হেসে বলল, ভাই যে মজা নিচ্ছেন আবার টাকা ফেরত চান, এইরকম কিছু টাকা বেশি গেলে কিছু হয় না। তবে আপনি যেহেতু চাচ্ছেন, আমি আপনাকে ছবি পাঠানোর চেষ্টা করছি। আপনার জিমেলটা দেন আমাকে। লোকটাকে জিমেল অ্যাড্রেস দিয়ে আমি বন্ধুর বাসা থেকে বের হয়ে গেলাম। রিফাকে সাথে নিতে ইচ্ছে হলো না। ওর পাপাচার মুখটা দেখতে আমার একদম মন সায় দিল না। মধ্যরাতে একটা মেয়ে কিভাবে বাসায় যাবে? রাস্তায় কত খারাপ মানুষ থাকে, ওর কোনো ক্ষতি তো হতেই পারে। এসব ভেবে আমি ওকে রেখে চলে আসলাম। রাস্তায় জনমানব শূন্য। আমি একা একা হাঁটছি। মনের মাঝে বিশাল এক পাহাড় কষ্ট আমাকে জড়িয়ে রেখেছে। আমি কিছুতেই শান্ত হতে পারছি না। জীবনে কঠিন মুহূর্তে আমি উপলব্ধি হলাম রিফাকে এই কয়েকদিনে বেশ ভালোবেসে ফেলেছি। ও ধর্ষিতা ছিল, এতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু ও এখন নিজের স্বইচ্ছায় যেহেতু ফুর্তি করেছে, সেহেতু ওর সাথে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। সবচেয়ে বেশি কষ্ট লাগছে রিফার জন্য বাবা মাকে কত রকমের সন্দেহ করছি, কত কথা শুনেছি। ইস, একটা নষ্ট মেয়ের জন্য এসব করেছি, আমার মরে যেতে ইচ্ছে করছে। চোখের পানিতে ছোটোখাটো একটা জলাশয় হওয়ার উপক্রম। রাস্তার পাশে একটা টঙের দোকান ছিল। এক প্যাকেট সিগারেট কিনলাম। ঈদে বছরে একবার বন্ধুদের সাথে মজা করে সিগারেটের ধোঁয়া উড়াতাম। তাছাড়া কখনো নিয়মিত সিগারেটের নেশা পড়িনি, কিন্তু আজকে মনে হচ্ছে সিগারেট আমাকে এক পশলা সুখ এনে দিতে পারে। আমার একটু প্রশান্তি দরকার। রাস্তার পাশে বসে সিগারেটের ধোঁয়া উড়েছে। রাস্তা দিয়ে অনেকক্ষণ পর দুই একটা গাড়ি ভো ভো করে যাচ্ছে। রিফার নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসার পর ফোন বন্ধ করে দিলাম। হয়তো এতক্ষণে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তাই রিফা আমার খোঁজ করছে। কিন্তু রিফা তো আর আমার ধরা দেওয়ার ইচ্ছে নেই। আমি তো আর ওর নাগালে থাকবো না। ওকে দেবো না আমার খোঁজ। মনে হচ্ছিল মরেই যাব, কিন্তু না, সব সত্য জেনে তারপর একটা বিহিত করতে হবে। আত্মহত্যা কোনো সঠিক সমাধান নয়, ধৈর্য ধারণেই একমাত্র সঠিক সমাধান। আমার হঠাৎ ওই অপরিচিত লোকটার কথা মনে পড়লো। আমি ফোন অন করে মেল করে দেখলাম একটা মেল এসেছে। মেলটা ওপেন করতে আমার চোখ কপালে। আমি নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইলাম। রিপার সাথে কয়েকজন ছেলে উলঙ্গ ছবি। রিফার শরীরে কোনো প্রকার বস্ত্র নেই। আমি এবার সত্যি লোকটার সব কথা বিশ্বাস করে নিলাম। আমার মাথায় পৈশাসিক সব ভাবনা উদ্ভট হতে শুরু করলো। আমি দ্রুত বাসায় গেলাম। কারোর সাথে কথা না বলে সোজা রুমে ঢুকলাম। রিফা আমাকে থেকে অস্থির হয়ে বলল, কোথায় ছিলেন সারা রাত?
আমি একটা মেয়ে মানুষ একা একা অচেনা জায়গায় কিভাবে থাকবো, কিভাবে বাসায় আসবো, এটা আপনার মাথায় থাকে না? কেন আমাকে একা ফেলে চলে এসেছেন? রাস্তায় যদি আমার কোনো দুর্ঘটনা হতো? আমি রিফাকে একটা চড় মেরে বললাম, একদম চুপ, ভালো সাজার নাটক করবি না। তুই ভালো করে জানিস, আমি খুব ভালো করে জানি নষ্টামি করার সময় এসব মনে থাকে না। এক রাত ভাড়া যে কত টাকা পাস বল, বল আমাকে। রিফা আমার কথা শুনে আঁতকে উঠল। কিছুই হয়নি এমন একটা ভঙ্গিতে বলল, এসব কি আজে বাজে কথা বলছে, ছি ছি। রিফার কথা আমার সহ্য হচ্ছে না, ঠাস করে আরেকটা চড় দিলাম। তারপর পকেট থেকে একটা ফোন বের করে ওই অপরিচিত লোকটার পাঠানো রিফার সাথে কয়েকটা ছেলের ঘনিষ্ঠ অবস্থায় পিক রিফাকে দেখিয়ে বললাম, দেখ, ভালো করে দেখ তো, তুই কে, তোর অবস্থান কোথায়। রিফা আবার সব কিছু সামলে নিতে পারে না। ও বুঝতে পেরেছে আমি সব জেনে গেছি, তাই আর কোনো ভনিতা না করে বলল, হ্যাঁ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। পাগলের মতো প্রলব বকতে থাকে আর কাঁদছে। আমার সহ্য হচ্ছে না, আমি এসব নিতে পারছি না। রিফাকে সেই ছোট্ট থেকে আমি পছন্দ করতাম, তার এমন অধঃপতন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আমি রিফার দুই গালে হাত দিয়ে বললাম, তুই কেন এমন করলি, কেন এমন করলি, এই পথে কেন নামলি? রিফা চোখের পানি মুছে বলতে শুরু করলো, একদিন কলেজ ক্যাম্পাসে বসে কাটছিলাম, পরীক্ষার ফি দেওয়ার টাকা কিছুতেই ম্যানেজ হচ্ছিল না। মামি আগে থেকে আমাদের একটু অন্য চোখে দেখতেন। মামা মাঝে মাঝে লুকিয়ে আমাদের কিছু টাকা দিতেন। এর বাইরে মামার কাছে কখনো কিছু চাওয়ার সাহস হয়নি। টাকার জন্য কাঁদছিলাম, আপনাকে বলবো ভাবলাম বাসায় এসে ফোন দিব। তারপর হঠাৎ কলেজের এক বড় আপু আমার কাছে এসে উপস্থিত হয়। আমার কান্না করা দেখে জানতে চায় আমি কেন কাঁদছি। তারপর তাকে সব বললাম। যেহেতু বাবা নেই, সেহেতু টাকা আমার জোগাড় করে দেবার মানুষ নেই। বড় আপু আমাকে পুরো 3,000 টাকা ধরিয়ে দেয়, আর ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ। তারপর থেকে আমি আপুর উপর খুব নির্ভরশীল হয়ে পড়লাম। ওনার সব কথা শুনতাম। উনি শপে গেলেও আমাকে নিয়ে যেতেন, আমি খুশি হয়ে ওনার সাথে যেতাম। একদিন উনি আমাকে সন্ধ্যায় এক পার্টিতে যাওয়ার জন্য বললেন। আমি কিছুতেই তার কথা ফেলতে পারলাম না, কিন্তু মাকে এই কথা বললে আমাকে বাসা থেকে বের করে দিত। তাই সকালে বের হয়ে সন্ধ্যায় মাকে ফোন করে জানালাম যে আমি এক বান্ধবীর বাড়িতে আছি, সকালে বাসায় আসবো। ওরা আসতে দিচ্ছে না। তারপর আপুর সাথে একটা পার্টিতে গেলাম। তারপর আমাকে কী সব হাজিবাজি খেতে দিল। আমি কিছুই ঠিকমতো খেতে পাচ্ছিলাম না। ওগুলো কখনো খাইনি। মদ হবে, আপু বলল, খা, ভালো থাকবে। আমি আস্তে আস্তে কয়েক গ্লাস খেয়ে ফেললাম, মনের কষ্ট দূর করতে চাইলাম। তারপর আমার কিছু মনে নেই। সকালে ঘুম থেকে দেখি আমার শরীর সম্পূর্ণ বস্ত্রহীন। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। বালিশের পাশে অবশ্য 10,000 টাকার একটা বান্ডিল ছিল। আমি খুব কাঁদছিলাম, কেঁদে কেঁদে নিজেকে শেষ করে দিতে চাইলাম, কিন্তু টাকার বান্ডিল দেখে খুব হেসেছিলাম। নিজেকে প্রশ্ন করছিলাম, সত্যি কি আমি নর্তকী? কোনো উত্তর নেই, আছে শুধু এক বান্ডিল টাকা। টাকা দিয়ে কি হবে? টাকায় কি সতীত্ব ফেরাবে? আমি যা হারিয়েছি তা আর কখনো ফেরানো যাবে না। তারপর ওই আপুর সাথে আর কখনো কথা বলিনি, বলার ইচ্ছে ছিল না। একটা মেয়ে হয় কীভাবে আর একটা মেয়েকে এভাবে, না। রিফা আর কিছু বলতে পারছে না, কান্নায় ভেঙে পড়ছে। আমার মনটা নরম হয়ে যায়। কিছু প্রশ্নের উত্তর এখনও তো বাকি। আমি বললাম, তাহলে তোর নিখোঁজ হওয়ার ঘটনা মিথ্যা? হ্যাঁ, ওরা আমার পিছু ছাড়ে না। ওই দিন রাতে ভিডিও বানিয়ে রাখে। আমি আর যেতে চাইনি, কিন্তু আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে গেছিলো। আমি অসহায় ছিলাম। আর মায়ের মৃত্যু, এসব জানার পর আত্মহত্যা করে। আমার সব দোষ, আমি মায়ের খুনি। রিফা আবার কাঁদতে থাকে। মা বাবা এতক্ষণে সবই শুনছিল। আমি কিছু বলার ভাষা হারিয়ে পেলাম। ধপ করে মেঝেতে বসে বললাম। রিফা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভালো থাকবেন। আমার মতো খারাপ মানুষ আপনাদের সাথে যায় না। রিফা দৌড়ে গেটের দিকে গেল। তখন আমি বাবার জোরালো কণ্ঠে শুনতে পেলাম, রিফা দাঁড়াও, এখন এই বাড়ির চৌকাঠ যদি উপেক্ষা করে চলে যাও, তবে তোমার জন্য এই বাড়ির দরজা চিরকাল বন্ধ হয়ে যাবে। বাবার মুখে এমন কথা শুনে আমি অবাক হলাম। রিফা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক দৌড়ে যেয়ে বাবাকে জড়িয়ে ধরল। রিফা জোরে জোরে কাঁদছে, সাথে বাবা, আমি, মাও কাঁদছে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।